সংবিধান সংস্কার কমিশনে বিএনপির ৬২ দফা প্রস্তাবনা, একনায়কতন্ত্র তৈরির পথ বন্ধে গুরুত্ব। বিচারের আগে গণহত্যায় জড়িত দলকে ভোটে দেখতে চায় না শিক্ষার্থীরা। যমুনায় দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে চলল পরীক্ষামূলক ট্রেন, সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। আগামী জানুয়ারিতেই বাণিজ্যিক চলাচল। এবং আদানির দুর্নীতি ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি, অনুদান নেবে না তেলেঙ্গানা রাজ্য, চুক্তি খতিয়ে দেখবে শ্রীলঙ্কা, বিনিয়োগ স্থগিত ফ্রান্সের প্রতিষ্ঠানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। সংবিধান সংস্কার কমিশনে ৬২টি প্রস্তাবনা জমা দিল বিএনপি। সকালে জাতীয় সংসদ ভবনে এসব প্রস্তাবনা জমা দেওয়া হয়। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা এবং একনায়কতন্ত্র প্রতিহতের বিষয়ে প্রাধান্য দিয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে। বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেয় বিএনপি। সংস্কার কমিশন প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে প্রস্তাবনা হস্তান্তর করা হয়। নেতারা বলছেন, উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী রাখার ব্যাপারেও প্রস্তাবনায় উল্লেখ করেছে বিএনপি। ক্ষমতার ভারসাম্য রক্ষায় যা যা করা প্রয়োজন তার সবকিছুই প্রস্তাবনায় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো যে সমস্ত বিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ এনেছিল, ওগুলো সহ আর কিছু নতুন প্রস্তাব আমরা করেছি। সেই প্রস্তাবের মধ্যে বাংলাদেশের বর্তমানে জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার, রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা, এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয়, একনায়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবগুলো, যে মতামতগুলো এসছে, সেগুলোর থেকেও আমরা সুপারিশ তৈরি করব। ফলে সুনির্দিষ্ট করে নির্বাচনের বিষয়টা কবে হবে, কী প্রক্রিয়া হবে, সেটা সরকার বলতে পারবে। এবং আমাদের পক্ষে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের পক্ষে বলা সম্ভব না এটা। বিচারের আগে গণহত্যায় জড়িত কোনো দলকে নির্বাচনে দেখতে চায় না শিক্ষার্থীরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে মতবিনিময় সভায় এমন দাবি জানিয়েছেন তারা। এ সময় কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, শিক্ষার্থীদের পরামর্শ অবশ্যই গভীরভাবে বিবেচনা করা হবে। নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, তা আমরা মনে হয়, তোমাদের কি পরামর্শ যে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারা উচিত, কি পারা উচিত? রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফারুক ভুইয়া রবিন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে যে কমিশন গঠিত হয়েছে, সে কমিশন কিন্তু যে এই ব্যবস্থার নানা ধরনের সংস্কারের বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে যে মত বিনিময় করছে। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনে তাদের যে কার্যালয় রয়েছে, সেখানে অনেকের সঙ্গে করে আসছিল। এবং এখানে শুধু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, অন্য অন্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী প্রতিনিধি এসেছেন এবং তারা কিন্তু যে নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে শিক্ষার্থীরা তারা তাদের যে মতামতগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরছেন। এবং সেখানে অনেকগুলো বিষয় কিন্তু উঠে এসেছে, বিশেষ করে প্রবাসী ভোটারদের কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, নির্বাচনে তারা যেন ভোট দিতে পারেন সে বিষয়গুলো নিয়ে কথাবার্তাগুলো হয়েছে। এবং কিছু কিছু সুনির্দিষ্ট মতামত শিক্ষার্থীরা তারা
তুলে ধরছেন। তারা যে কথাটি বলেছেন যেন মানে নির্বাচন করতে গেলে সেখানে যেন একটি যে স্বচ্ছতা জবাবদিহিতা থাকে সে বিষয়টি তারা নিশ্চিত করতেছেন এবং একই সঙ্গে দল প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয় সেটি তারা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামোর বিষয়ে কিন্তু যে একটি প্রস্তাব এসেছে শিক্ষার্থীদের তরফ থেকে, নির্বাচনী ব্যবস্থা আরও স্বচ্ছ করার বিষয় এবং যে কমিশন নিয়োগের বিষয়টি যেন আরও জবাবদিহিতার মধ্যে আসে সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে যে কথাবার্তা বলেছেন এবং পরিবারতন্ত্র যেন দলগুলোর মধ্যে না আসে সেটি নিশ্চিত করার বিষয়ে কিন্তু যে নানা ধরনের প্রস্তাব এসেছে এবং কেউ কেউ বলেছেন যে নির্বাচন কমিশনকে এতটা শক্তিশালী করা হোক যেন কোনো দলের পক্ষেই যেন যে কারচুপি কেউ যেন করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করার বিষয়টি কিন্তু যে এসেছে। এবং অন্যদিকে আরেকটি বিষয় এখানে কথা উঠেছিল সেটি হলো যে শিক্ষার্থীরা অনেকে বলেছেন যে তারা কোনো শক্তির কাছে বা কোনো শক্তির চাপে বা হুমকিতে পড়ে যেন যে সংস্কার প্রক্রিয়া যেন থমকে না যায়। তারা আসলে যে কথাটি বলেছেন যে সংস্কার না করে পুরোপুরি সংস্কার করার পরেই যেন যে নির্বাচনের দিকে যাওয়া হয় সেই প্রস্তাব তুলেছেন এবং সে বিষয়েই যেন যে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেন শক্ত অবস্থানে থাকেন সে বিষয়টি মানে শিক্ষার্থীদের তরফ থেকে জানানো হয়েছে এবং এক্ষেত্রে যেন কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার না করা হয় সেই দাবিটি শিক্ষার্থীদের তরফ থেকে জানানো হয়েছে এবং যে সংসদের স্পিকার যেন দলীয় লোক না হন সেই রকম প্রস্তাবও কিন্তু যে শিক্ষার্থীদের তরফ থেকে এসেছে। এবং অন্যদিকে আরেকটি কথা এসেছিল যে একজন শিক্ষার্থী বলেছিলেন যে বিচার কাজ শেষ হওয়ার আগে যেন গণহত্যায় জড়িত দল নির্বাচন অংশ নিতে না পারে সে বিষয়টি কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জবাবে বলেছেন যে এই প্রস্তাবটি অবশ্যই তারা এই পরামর্শটি গভীরভাবে তারা বিবেচনায় নেবেন। তো এরকম বিভিন্ন বিষয় আসলে কিন্তু যে শিক্ষার্থীদের তরফ থেকে নানা ধরনের যে প্রস্তাব তোলা হচ্ছে সেখানে এখনো মত বিনিময় তো চলছে, হয়তো বা আরও কিছু সময় চলবে, তারপরে কিন্তু যে কমিশন প্রধানও তিনি আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন। তবে শিক্ষার্থীরা তারা যে কথাটা বলছেন যে তারা এমন একটি ব্যবস্থা নিশ্চিত করতে চান বা এমন একটি ব্যবস্থা তারা দেখতে চান যেখানে আসলে যে স্বাধীনভাবে প্রত্যেকে ভোটাধিকার নিশ্চিত করতে পারবে এবং যে গণতান্ত্রিক ব্যবস্থায় যেন আরও শক্তিশালী হয় আরও পোক্ত হয় সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য তারা সংস্কার কমিশনকে তারা তাদের নানা ধরনের প্রস্তাব তুলে ধরছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আফতাবনগর থেকে। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। এই মুহূর্তে আদালতে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। দুপুর 12:15টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন 6-এর আদালত জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে এবং তারপরে আসলে তার অনুসারী যারা আছেন সনাতন ধর্মের তারা কিন্তু এই যে এজলাসের বাইরে কিন্তু বিক্ষোভ করছে এবং সেই বিক্ষোভ কিন্তু এখনও আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার শান্ত করার চেষ্টা করলেও বিক্ষোভ তারা করে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানাতে চাই সকালে যখন কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সনাতনী জাগরণ জোটে যিনি মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে ব্রহ্মচারীকে কিন্তু যে আদালত সেখানে আনা হয় এবং তারপর 11:30টার পরই আসলে শুনানি শুরু হয় এবং আমরা দেখেছি যে 12:15টার দিকে কিন্তু আদালত যে আদেশ সেটা দেন। কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দিয়েছেন এবং মূলত গতকাল রাতেই কিন্তু তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেন এবং তারপরে যে সকাল ভোরে কিন্তু চট্টগ্রামে আনা হয় এবং ভোরে চট্টগ্রামে আনার পর কিন্তু 10:30 বাজে এই আদালতে তোলা হয় এবং আদালতে তোলার কিছুক্ষণ পরে যে শুনানি কার্যক্রম সেটা চলে। শুনানি কার্যক্রম কিন্তু বেশিক্ষণ চলে না এবং মূলত তাকে যেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেটা হচ্ছে গত 25শে অক্টোবর চট্টগ্রামে একটি মহাসমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং সেই যে মঞ্চের যে মহাসমাবেশ সেই সমাবেশ থেকে যখন যারা যাচ্ছিলেন তারা কিন্তু চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে যে গত 5ই আগস্ট ছাত্র জনতার উদ্বোধনে নিউ মার্কেট মোড়ে যে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম আদালত থেকে।
সময় সংবাদে আরও থাকছে। পানির নামন যায় না চুলকা নদীর মাছ অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। ট্যানারি পানি ডাইনাই না রিভারিং সারাই ছেড়ে দেখেন। বুড়িগঙ্গার পর ধলেশ্বরীও গিলে খাচ্ছে ট্যানারি বর্জ্য। তরল কঠিন সব রাসায়নিক মিশছে নদীতে, নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্য। সিটিপির ব্যবহার। যমুনা নদীর বুকে নবনির্মিত দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে চলল পরীক্ষামূলক ট্রেন। আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া ট্রায়াল রান চলবে আজ ও আগামীকাল। সকাল 9:30টায় একই সঙ্গে নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি ও টাঙ্গাইল প্রান্ত থেকে একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করেন প্রকৌশলীরা। প্রথমে ঘন্টায় 10 কিলোমিটার, পরে 20 কিলোমিটার ও শেষে 40 কিলোমিটার গতিতে ট্রেন ছোটে। পরীক্ষামূলক রেলপথে কোনো ত্রুটি পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবার বাণিজ্যের খবর। আদানির দুর্নীতি ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। ফাউন্ডেশনটির কাছ থেকে অনুদান হিসেবে 100 কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার। রাজ্যের সম্মান রক্ষায় এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এমন পরিস্থিতিতে গ্রুপটির সঙ্গে বিনিয়োগ স্থগিত করেছে ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জি। অন্যদিকে শ্রীলঙ্কা ও আদানির বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতে দুর্নীতির মামলার পর একের পর এক ধসের মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তিও পড়ছে তোপের মুখে। এমনকি আদানির দুর্নীতিকাণ্ড নিয়ে চুপ থাকায় বেশ বিপাকে পড়েছে মোদি সরকার। দেশটির পার্লামেন্টেও হয়েছে তুমুল বাকবিতণ্ডা। এবার নতুন করে আলোচনায় উঠে আসলো আদানি গ্রুপের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফ্রান্সের টোটাল এনার্জি। তারা আদানির প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে কোনো বিনিয়োগ করবে না বলে সাফ জানিয়েছে। তাদের ভাষ্যে যতক্ষণ না ঘুষের অভিযোগের বিষয়ে আইনি জটিলতা শেষ না হয় ততক্ষণ তাদের কোনো নতুন বিনিয়োগ হবে না। প্রতিষ্ঠানটির সঙ্গে আদানি গ্রুপের প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের আর্থিক লেনদেন রয়েছে। এই প্রতিষ্ঠানটির বিনিয়োগ স্থগিত করার কারণে ধনকুবেরকে কিছুটা দুর্ভোগ পোহাতে হতে পারে বলে মনে করছেন অনেকে। এদিকে আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির আগের সরকারের সঙ্গে গোষ্ঠীটির চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। নিজ দেশে তেলেঙ্গানা রাজ্যেও বিপাকে আদানি ফাউন্ডেশন থেকে অনুদান হিসেবে 100 কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সম্মান রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মূলত আদানি অভিযুক্ত হওয়ার পর থেকে বিরোধী দলগুলোর করা সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। আদানির বিনিয়োগ পেতে ব্যবসায়ী গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ তাদের। গৌতম আদানি যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার পর ভারতের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় সোমবার ভারতের নয়াদিল্লিতে বিরোধী দলীয় কংগ্রেসের কর্মী ও সমর্থকরা গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। এর আগে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তদন্ত করে আদানি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। নাদিম মারজান, সময় সংবাদ। ট্যানারি নাকি মারণাস্ত্র? যে ট্যানারি তিলে তিলে গিলে খেয়েছিল বুড়িগঙ্গাকে, সেই একই কায়দায় এখন ধ্বংস করছে ধলেশ্বরীকে। তরল থেকে কঠিন সব ধরনের বর্জ্যই কোনো না কোনো উপায়ে পড়ছে নদীতে। এতে নদী হারাচ্ছে নাব্যতা, সঙ্গে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন যেভাবেই হোক না কেন ট্যানারি বর্জ্য নদীতে ফেলা যাবে না। ধলেশ্বরীর দূষণ নিয়ে আমার করা ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। প্রবহমান ধলেশ্বরীর উপর সাদা ফেনার আস্তরণ, সঙ্গে আছে তীব্র দুর্গন্ধ। অধিকাংশ জলজ প্রাণীও দূষণের তীব্রতায় সরে গেছে অনেক আগেই। এই নদী একসময় জীবিকা ছিল ধলেশ্বরী পাড়ের জেলে আব্দুর রবের। তবে এখন তার পুরো পরিবারের জীবন জীবিকা সবই সংকটে। শরীরও আর পেরে ওঠে না এই দূষণের সঙ্গে লড়াই করে। পানিতে নামিয়া গোসল করুন যায় না, পানিতে নামুন যায় না চুলকা। রিপেয়ারিং করে সারবো পানি অনেক এই হাউসের পানি সব পুরা ট্যানারি পানি টাইনাই না রিপেয়ারিং সারাই ছেড়ে দেখেন।
চামড়া শিল্প ঢাকা থেকে সাভারের হিমায়তপুরের হরিণধরা গ্রামে স্থানান্তরিত হয় 2017 সালে। শিল্পে ব্যবহৃত তরল বর্জ্য ধলেশ্বরীতে ফেলার আগে পরিশোধনের জন্য স্থাপন করা হয় ইপিএস ও সিইটিপি। সময়ের ব্যবধানে সেগুলো হয়েছে পুরনো, কোনো রকমভাবে মেরামত করে চলছে কাজ। ত্রুটিপূর্ণ এ ব্যবস্থায় তরল বর্জ্য পরিশোধন হলেও তাতেও ক্রোমিয়ামের মাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে প্রায় 3.5 গুণ বেশি। এ শিল্পাঞ্চলে বছরে 90,000 মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত নেই কোনো সুখবর। খোলা অবস্থায় পড়ে আছে 6 একরের ডাম্পিং এলাকায়, সেটিও বিভিন্নভাবে যাচ্ছে নদীতে। এই নদীর মাছ মনে করেন অনেক গরিব কাঙ্গাল বাচ্চে, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। হারা যাই বুঝুক যাই কোক, কিন্তু হারার সুযোগ বুঝে যারা কাম করে নদীতে ঠিকই পানি ছাড়ে। ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, অর্থের অভাবে সিইটিপির সক্ষমতা অনুযায়ী তরল বর্জ্য পরিশোধন করা যাচ্ছে না। এই ডাম্পিং ইয়ার্ডে যে সলিড ওয়েস্টগুলো পড়ছে, এটা দিয়ে অনেক রিসাইকেল প্রজেক্ট করা যায়। ইতিমধ্যে বেশ কিছু পার্টির সঙ্গে কথা বলছি। চাইনিজ একটা কোম্পানি আছে, তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ওরা অলরেডি গণস্বাস্থ্যের পিছন দিকে, নয়ারহাট গণস্বাস্থ্যের পিছন দিকে তারা একটা ফ্যাক্টরি করেছে। তারাও আমাদের সঙ্গে কথা বলছে সেভিং চার্জ দিয়ে কোনো কাজ করা যায় কিনা। তিনি আরও জানান, কঠিন বর্জ্য পরিশোধনে নতুন করে অবকাঠামো গড়ে তুলতে হবে। সিইটিপির ঠিক পাশেই এভাবেই স্তূপ করে রাখা আছে কঠিন বর্জ্য। বৃষ্টির পানিতে এগুলোই সরাসরি চলে যায় ধলেশ্বরীতে, পাশাপাশি তরলের মাধ্যমে ক্রোমিয়াম মিশে যায় নদীতে। তাই সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে ধলেশ্বরী। পরিবেশবিদরা মনে করেন, ভবিষ্যতে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হবে তা নিয়ে না ভেবেই হয়েছে ট্যানারি স্থানান্তর। উদাসীনতাই হয়েছে এখন গলার কাটা। বর্জ্যের পরিমাণ বেড়ে গেছে দ্বিগুণ, যেটা আমার উৎপাদন বেড়ে গেছে। তাহলে আমি করলাম 25,000 ঘনমিটারের সিইটিপি, কিন্তু আমার বর্জ্য হচ্ছে 50 থেকে 60,000 ঘনমিটার। তাহলে এই সিইটিপি কাজ করবে? করবে না। তারপর ক্রমে যে রিকভারি, সেটা আমি রিকভারি প্ল্যান ঠিক মতো করলাম না। তারপরে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই বর্জ্য আলাদা করার কথা, সেগুলো কি ঠিক মতো হয়েছে? হয় নাই। পরিবেশ অধিদপ্তর চাইলেই নিয়মিত নদীর পানি পরীক্ষা করে সেটির মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবিধান সংস্কার কমিশনে বিএনপির 62 দফা প্রস্তাবনা। একনায়কতন্ত্র তৈরির পথ বন্ধে গুরুত্ব। বিচারের আগে গণহত্যায় জড়িত দলকে ভোটে দেখতে চায় না শিক্ষার্থীরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।